খেপা কুকুর দেখবেন যে শুধু দৌড়ায় আর ঘেউ ঘেউ করে, শুধু দৌড়ায় আর ঘেউ ঘেউ করে। প্রত্যেকটা জায়গায় গিয়ে সাধারণ জনগণের কাছে মাইর খাচ্ছে। যে ডার্বি টার্বি কি আছে না, ছেলে লাগাম ছাড়া কথাবার্তা বলে। আমার নিজের শরীর মনে করেন কামড়ায় ছিঁড়ে ফেলতে মন চাই, মারতে পারি না সেই কারণে। রেগুলারে সাইজ করার জন্য আমার ঘন্টা 2 লাগে, বাসা খুঁজে খুঁজে বের করে মনে করেন আমার ব্যবস্থা আমি নিতে পারি। মুখে বলতে আমার ঘৃণা লাগে, একদম অন কাইন্ড অফ ঘৃণা লাগে। এনসিপির কিছু কিছু নেতা, আমি সবার কথা বলবো না, ওদেরকে আসলে মুখে বলে কোনো কাজ হবে না। ওদের প্রাপ্যটা হচ্ছে মুগুর। কিন্তু মানবিক নেতা জনাব তারেক রহমান প্রত্যেক নেতা কর্মীদেরকে শৃঙ্খলার ভিতরে রাখতে চাই, যে কারণে আসলে হাত পা বাঁধা। এমন এমন কথাবার্তা বলে যে পায়ের রক্ত মাথায় উঠে মনে করেন মাথা বনবন করে ঘোরে। আমার কোন মনে হয় যে নিজে মাঝে মাঝে মনে হয় যে নিজের শরীর নিজে কামড়ায় মানে ফিরে ঘুরে ফেলি, এরকম মনে হয়। মারতে পারি না সেই কারণে। আপনি আমাকে বলতে পারবেন যে এই যে জুলাই চেতনা বিক্রিকারী যারা মিডিয়ার সামনে ফোকাস দিয়ে কথা বলে এবং বড় বড় কথাবার্তা বলে বেড়ায়, বিভিন্ন জায়গায় ভিউ ব্যবসায় লিপ্ত হয়েছে, অশ্লীল কথাবার্তা বলে ভিউ ব্যবসায় লিপ্ত হয়েছে, ভাইরাল হতে চায়। এদের আপনি সিরিয়াস মুভমেন্টে কোনো মিছিল দেখেছেন? না, এদেরকে তো আমরা ধরেন জুলাইয়ের 20 তারিখের আগে চিনতামই না। 20 তারিখের আগে চেনা না চেনা পরের ব্যাপার। আমি বলতেছি যে আপনি 20 তারিখের পরেই সিরিয়াস মুভমেন্টে কোনো মিছিল দেখেছেন এদেরকে? মিছিল একটা সময় কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনটাকে সরকার বিরোধী আন্দোলনের রূপ নিল। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ডে ছাত্রদলের নেতাদের সাথে এবং জনাব তারেক রহমান সাহেব এবং মহর্ষি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই সহ বিভিন্ন নেতাদের সাথে তারা যোগাযোগ রেখে অর্গানাইজ করত। আপনি আমাকে বলেন যে এখন তাদের মিছিলে কয়জন লোক হয়? 20 জন, 50 জন, 100 জন, তার চাইতে বেশি? 200 জন, 500 জন? 500 জন দিয়ে কি হাসিনার মতো দানবকে সরানো যায়? এটা সম্ভব না। যখন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করেছে, সেটার সাথে আমাদের ছেলেরা, ছাত্রদলের ছেলেরা অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে যখন আমরা মনে করেছি যে এই আন্দোলনটাকে আমরা আবার বেগমান করব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এর আগেও হয়েছে, 18 সালে হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে। আমরা যখন আমাদের নেতা যখন মনে করেছে যে না, এই আন্দোলনটাকে আমরা ভিন্নভাবে করব, আগের বার মনে করেন আমরা ছাত্রদলের ব্যানারে, যুব দলের ব্যানারে, বিএনপির ব্যানারে মিছিল মিটিং করেছি। এবার আমরা বলেছি যে না, এবার আমরা সাধারণ জনগণের ব্যানারে মিছিলের ভিতরে ঢুকে আমরা মনে করেন মিছিল করব, প্রোগ্রাম করব, কোনো ব্যানার দিব না, কোনো নাম দিব না। তো আমরা যখন মুভমেন্টে গিয়েছি, আপনি বলেন তো যে এদের একটা নির্দিষ্ট মিছিল পাইছেন কিনা? এরা মিছিলের সামনে এসে মনে করেন দাঁড়াইছে, ভালো কথা। মেজরিটি টাইমই তারা বলেছে যে আমরা কিন্তু কোনো সরকার বিরোধী আন্দোলন চাই না, এটা জামাত বিএনপির কাজ, তাই বলেছে না? আমি তো এদের একটা গুপ্ত চরিত্র অনুভব করি। জামাতও কিন্তু ওইভাবে করে এসে যে মিছিল, আমরা যেরকম করে সব জায়গায় মিছিল দেখাইতে পারতেছি যে ছাত্রদল এরকম মিছিল করছে, যুবদল এরকম মিছিল করছে, বিএনপি এরকম মিছিল করছে, এটা কিন্তু কেউ দেখাইতে পারতেছে না। তো আমাদের সেই ছেলে কবে বড় হবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ওরা যদি কথাই বড় না হয়ে কাজে বড় হতো, তাহলে ওরা একটা ডকুমেন্টস দেখাইতে পারতো। আমরা যেরকম মিছিল মিটিংয়ের ডকুমেন্টস দেখাইতে পারতেছি, ওরা কিন্তু এরকম মিছিল মিটিংয়ের ডকুমেন্টস দেখাইতে পারে না। ওদের এই জুলাই চেতনা ব্যবসাটা আসলে দোকান বন্ধ হয়ে গিয়েছে। দোকান বন্ধ হয়ে গিয়ে একদম আছে না রাস্তার খেপা কুকুরের মতো। খেপা কুকুর দেখবেন যে শুধু দৌড়ায় আর ঘেউ ঘেউ করে, শুধু দৌড়ায় আর ঘেউ ঘেউ করে। এরা এই যে সারা বাংলাদেশে দৌড়াচ্ছে আর মাইক হাতে পেয়ে ঘেউ ঘেউ করতেছে। প্রত্যেকটা জায়গায় গিয়ে সাধারণ জনগণের কাছে মাইর খাচ্ছে। এটা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় তো বিএনপি রয়েছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। তো বিএনপি যদি কোনো রকম পুলিশকেও নিরুৎসাহিত করে দেয়, তাহলে তো সব অনিরাপদ হয়ে যাবে। কিন্তু বিএনপি কখনোই চায় না যে আমাদের, ওরা তো সাথে ছিল যতটুকু পারছে অভ্যুত্থানের সঙ্গী, সেই কারণে শুধু সেফটি বাইসটা পাই। নাহলে ভাই বিশ্বাস করেন, আমি যদি কোনো দলের জায়গায় না থাকতাম, আমি যদি দলের পোস্ট পদবিতে না থাকতাম, তাহলে আমি হয়তো বা নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। এখন আমার তো মনে করেন হাত পা শিকলে বাঁধা। জনাব তারেক রহমান সাহেব এগুলো পছন্দ করে না। না হলে এরকম অশালীল কথাবার্তা এটা টলারেট করার মতো না।
হাসিনার মতো দানবের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি, গুলি খাইছি, রিমান্ড খাচ্ছি, মায়ের খাইছি, মা বাবা জেলে ধরে নিয়ে গেছে, মা বাবাকে বাড়িতে থাকতে দেয় না, বাড়ি গদ্দর পাইছে, তাই মনে করেন আমাদেরকে দমিয়ে রাখতে পারে নাই, অন্যায়ের প্রতিবাদ করছি। আর এখন মনে করেন এখন তো মোটামুটি ভালো আছে, হাসিনার মতো দানব না। এই পরিস্থিতিতে এরকম কথাবার্তা বলে, লাগাম ছাড়া কথাবার্তা বলে, আমার বললাম না, আমার মাঝে মাঝে আমার নিজের শরীর মনে করেন কামড়ায় ছিঁড়ে ফেলতে মন চাই কিছু না বলতে পারে। এই জন্য আমি এদের নামে কোনো কিছু মানে মুখে বলতে আমার ঘৃণা লাগে, একদম অন কাইন্ড অফ ঘৃণা লাগে, আমি কথা বলি না। আরে ভাই, জুলাই আগস্ট আন্দোলন তো হয়েছে 17 বছরের ফসল। আপনি মনে করেন ধান রোপণ করার জন্য জমি প্রস্তুত করছেন, ধানের চারা প্রস্তুত করছেন, ধানের চারা লাগাইছেন, সার ওষুধ দিছেন, বড় করছেন, এরপরে ধান হইছে, ধান পাকছে, এরপরে আপনি কেটে নিয়ে শুকাইছেন, মাড়ইছেন, চাল বানাইছেন, তারপর আপনি ভাত খাচ্ছেন। কিন্তু একবারেই তো আপনি ভাতটা পান নাই, একবারে তো আর ভাত খাওয়া যায় না। তো এইগুলাকে যারা আমার কাছে মানে এটা তো কখনো পলিটিক্স করে নাই, আসছে জুলাই চেতনা ব্যবসা করে কিছু টাকা পয়সার মালিক হয়েছে দুর্নীতি করে, এখন মনে করেন ওরা চাচ্ছে যে ওদেরকে একটা বিদম কেলানি দেওয়া হোক, একদম এভরি পিপলসকে একদম বিদম কেলানি দেওয়া হোক, দেশে একটা অস্থিরতা তৈরি হোক। এই কেলানি খাওয়ার জন্যই মনে করেন ওরা মরিয়া হয়ে এইসব লাগাম ছাড়া কথাবার্তা বলে, কিন্তু অস্থিরতা তো আমরা তৈরি করতে চাই না, যে জন্য কেলানিটা দেওয়া হয় না আর কি। অস্থিরতা তৈরি হলে তাদের কি লাভ? অস্থিরতা তৈরি হইলে দেশটা পিছিয়ে যাবে। দেখেন, এটা তো দেশবিরোধী চক্র এক হইছে। দেশবিরোধী চক্র এক হয়েছে কীরকম, আপনি যদি মুক্তিযুদ্ধের সময় দেখেন, তখন তারা তো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায় না, দেশের বিপক্ষে ছিল। এটা দেশবিরোধী চক্র। এই দেশবিরোধী চক্রদের সাথে আবার কিছু নব্য জুলাই ব্যবসায়ী দুর্নীতিবাজ মনে করেন এক হয়েছে, যে 2 বছর দেশ চালাইছে, 2 বছরে মনে করেন দেখছো না, তারা বলছে যে কোনো উপদেষ্টার রুমে ঢুকতে আমাদের কোনো পারমিশন লাগতো না, উপদেষ্টাদেরকে আমরা যাই যেটা বলতাম সেটা অর্ডার হতো। তো একটা কাজ করাই নিয়ে মনে করেন 200-300 কোটি টাকা কামাইছে, 500-700 কোটি টাকা কামাইছে। এখন তো আর সেইগুলো পারতেছে না। তো সেই কারণে এই দেশবিরোধী চক্রটা এক হয়ে দেশে অস্থিরতা তৈরি করে দেশটাকে পিছিয়ে নিয়ে যেতে চায়। তারেক রহমান সাহেব ওই ফাঁদে পা দিচ্ছে না, এবং নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছে যে এই তারা নেতাকর্মীরা যাতে এই ফাঁদে কোনোভাবেই পা না দেয়। কিন্তু বিএনপি নেতাকর্মীরা তাদেরকে হয়তো অ্যাসেল্ট করতেছে না, বাট সাধারণ জনগণ যে ছেড়ে দেবে আমার কাছে মনে হয় না। বিশ্বাস করেন ভাই, আমি অসুস্থতার কারণে সহ কিছু নির্দেশনার কারণে আমি ইন্টারভিউ কম করি না বললেই চলে। আমার কাছে কিছুক্ষণ আগেও একটা সাংবাদিক ফোন করছে যে ভাই, একটা ওই যে ডার্বি কি আছে না ছেলে, বলছে ভাই তাকে নিয়ে একটু কথাবার্তা বলতে হবে, ওই বেয়াদবটার মানে একটা উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন আর কি। তা আমি বলছি ভাই সরি, আমি তো এইসব লেভেলে কথা বলবো না, আমি এই লেভেলে কথা বলতে পারতেছি না। আমার কাছে অনেক লোক রাস্তা দিয়ে গেলে বলে যে ভাই আপনার সেই গর্জন কি থেমে গেছে? এই বেয়াদবদেরকে সাইজ করার জন্য তো আমরা আপনাকে চাই, আপনাকে মনে করি আমরা। না, আমার তো আসলে তারেক রহমান সাহেবের দিকে তাকিয়ে আমার হাত পা বাঁধা, না হলে এগুলার সাইজ করার জন্য আমার ঘন্টা 2 লাগে না, 2 ঘন্টা লাগে না, এবং আমি বাসা খুঁজে খুঁজে বের করেই মনে করেন আমার ব্যবস্থা আমি নিতে পারি, কোনো ব্যাপার না। বাট দেশটা একটা শৃঙ্খলার ভিতরে চলুক, দেশে হানাহানি রাজনীতিটা বন্ধ হোক, এবং মানুষের রাজনীতি করার যে শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা, এই কথাবার্তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, না হলে দেশ পিছিয়ে যাবে। আমরা তারেক রহমান সাহেবকে সারা বাংলাদেশের মানুষ অনেক আশা করে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদেরকে এই 11 না 12 দলীয় জোট কি এদেরকে লাল কার্ড দেখিয়েছে। তো জনাব তারেক রহমান সাহেবকে সহযোগিতা করতে হবে বিভিন্নভাবে। তার একটা অংশ হচ্ছে যে যাতে দেশে এদের ফাঁদে পা না দিয়ে অস্থিরতা তৈরি না করে আমরা যাতে শান্ত থাকি। তবে একটা পর্যায়ে যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন তো আসলে কোনো কিছুই নিয়ন্ত্রণে থাকবে না।
মানুষ তারা জিয়া পরিবার নিয়ে যেভাবে কথাবার্তা বলে, তারা সাধারণ জনগণ নিয়ে যেভাবে কথাবার্তা বলে, তারা যেভাবে পুলিশের কলার ধরে টানা হেঁচড়া করতেছে, পুলিশকে যেভাবে হেনস্থা করতেছে, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যেভাবে চাপ প্রয়োগ করতে চাচ্ছে, একটা পর্যায়ে এটা কতটুকু কন্ট্রোলে থাকবে আমার মনে হয় না, বেশি দিন কন্ট্রোলে রাখা সম্ভব না। আচ্ছা, এরা তো আপনাকে নিয়েও অনেক কথাবার্তা বলেছে, বিভিন্ন সময় আপনাকে বলেছে যে আপনি চাঁদা টাদা তুলেন, আপনি নিয়ন্ত্রণ করেন পুরো ঢাকা, আমি মানে তো দক্ষিণ ঢাকা। আমি তো এরকম, হ্যাঁ, আমি এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমার বিরুদ্ধে আমি ওদেরকে বলতে চাই যে, আপনাদের মাধ্যমে বলতে চাই, আমি আপনাদের মাধ্যমে আগেও একবার বলেছি, জি, আমাকে একটা সুনির্দিষ্টভাবে আমি কোনো জায়গায় নিয়ন্ত্রণ করি বা কোনো জায়গায় চাঁদা তো আমি বাদই দিলাম, কোনো ওয়েতে, এনি ওয়ে, যে কোনো ওয়েতে আমি কোনো মানুষের কাছ থেকে 500 টাকা নিয়েছি বা 500 টাকার বেনিফিশিয়ারি হয়েছে, 5,000, 5 লাখ, 5 কোটি, 500 কোটির কথা বাদ দিলাম, আমি 500 টাকা কারো কাছ থেকে বেনিফিশিয়ারি হয়েছি কোনো ছলনা করে, সেটারও যদি কোনো প্রুফ দিতে পারে, আমি মনে করেন আপনাদের এই বাংলা ভাষণের মুখোমুখি হয়ে আমি জনগণের কাছে আমার শাস্তি দাবি করব। আমি এরকম একজন অভিযোগকারীকে আপনার টেবিলে আমার সাথে আমি চাই, ঠিক আছে? মুখে অনেক কথা বলা যায়, বাস্তবতা ভিন্ন। আমি যে আপনার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বাংলা ভিশন তো একটা অনেক বড় প্রতিষ্ঠান, স্বনামধন্য প্রতিষ্ঠান, আপনার সামনে আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে আমি কারো কাছ থেকে 500 টাকা কোনো ওয়েতে বেনিফিশিয়ারি হয়েছি, সেটা যদি কোনো প্রমাণ দিতে পারে, আমি কোনো জায়গায় নিয়ন্ত্রণ করি, বিশ্বাস করবেন এই 5ই আগস্টের 2.5 বছর প্রায় পার হয়ে যাচ্ছে, আমি কোনো অফিসে গিয়ে কোনোদিন একটা টেন্ডারবাজি ঠিকাদারের একটা শিডিউল কিনছি, এটার কোনো হিস্টোরি নেই আমার কাছে। তা আপনার আয়ের উৎস কি? আমার আয়ের উৎস, আমি শেয়ার বাজারে কিছু টাকা ইনভেস্ট করেছি, সেইখান থেকে যা আসে, কখনো লস হয় কখনো লাভ হয়, এইভাবে করেই চলে। বাট আমার একটা মামা আছে আর একটা ভাই আছে, মামা বাসার বাজার টাজার, বাসা ভাড়াটা যা লাগে মামাই করে, আর আমার একটা ভাই আছে, সে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছে ভাড়া করে, আমি সেই গাড়িতে চলি, আমার তেমন বেশি খরচ হয় না। আপনার কি 3 জনের সংসার? আমার বাচ্চা, আমার ওয়াইফ, আমার বাবা আছে, মা আছে। ওনারা কি আপনার সাথে থাকেন না গ্রামে থাকেন? গ্রামে থাকেন। তো খরচ তো আপনাকে দিতে হয়। না, খরচ আমি তেমন দিতে পারি না। আমার বাবার জমি টমি আছে, ওইটুকু চাষ টাস করলে চলে যায় আর কি। আচ্ছা, আপনার বাড়ি, গ্রামের বাড়ি তো মাগুরায়, মাগুরা। আপনি যদিও রাজনীতি করেন ঢাকায়, তো ওইখানের মানুষের সাথে আপনার যোগাযোগ কেমন আছে? মাগুরায় আমার তো, আমি তো, আমার বাড়ি তো মাগুরা, জি, আমার নির্বাচনী আসনে 19টা ইউনিয়ন, জি, এবং আমার মাগুরা জেলাতে 36টা ইউনিয়ন, 4টা থানা, একটা পৌরসভা, প্রত্যেকটা ইউনিয়নের মানুষের সাথে আমার যোগাযোগ আছে। এবং মানুষ আছে না, মনে করেন কোনো রাজনীতিবিদের কাছে কেউ কোনো প্রয়োজনে গেলে, তদবিরে গেলে বা সুপারিশে গেলে, সে বলে আচ্ছা ঠিক আছে যাও, পরে দেখবনি। আমার হিস্টোরিতে এইটা নাই। আমি মনে করেন আপনার কাছে ফোন করার দরকার, আমি আপনার কাছে সাথে সাথে ফোন করি। একজন লোক অসহায় অবস্থায় আসছে, আমি বলি যে ভাই আমার কাছে আসছে, এটা একজন অসহায় লোক, যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি বিষয়টা একটু আপনার বিবেচনা করে দেখবেন। তো যে কারণে আমার কাছে মানুষ আসে বেশি এবং মানুষের আস্থা বেশি। আপনি মানুষ, আমি কখনোই বলি নাই যে আমার কারণে জিতছে বা XYZ অমুক তমুক। তবে মাগুরা 2 আসন আমি 12ই ফেব্রুয়ারির আগে 11ই ফেব্রুয়ারি রাত্রেই জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে একটা ফেসবুক পোস্ট করে বলছিলাম যে সারা বাংলাদেশে যদি প্রথম কোনো আসন জেতে সেটা মাগুরা 2। এবং মাগুরা আপনি খবর নিয়ে দেখবেন, আপনাদের তো বাংলাদেশের প্রতিনিধি আছে সহ, আপনাদের অনেক সুযোগ সুবিধা আছে যদি আপনারা খবর নিতে চান। মাগুরা 2 আসনটা হারবে, এটা সবার ডায়েরিতে লেখা ছিল যে মাগুরা 2 আসন হারবে। যখন জনাব তারেক রহমান সাহেব আমাকে মাগুরাতে পাঠিয়েছেন এবং নির্বাচন করতে বলেছেন যে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন করো, প্রার্থী জিতায় আনো, আমি তখন মন প্রাণ দিয়ে চেষ্টা করে ইনশাল্লাহ প্রার্থীকে, বললাম না একদিন আগেই ডিক্লেয়ার দিয়ে বলেছি যে আসন জিতবে। পাবলিক বলে যে রবিউল ইসলাম নয়ন চাইছিল, সেই কারণে আসনটা জিতেছে, এটাই প্রাপ্তি। এলাকার মানুষের সাথে কাজকাম করতেছি, মনোনয়ন চেয়েছিলাম, তাদের কাছে কমিটমেন্ট করেছিলাম মৃত্যুর আগ দিন পর্যন্ত থাকবো, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। মনোনয়ন এবার চেয়েছি, পাই নাই, সামনে যদি পাই
জনগণকে নিয়ে কাজ করব। এবং রাজনীতিবিদরা সবাই তো আর এমপি হতে পারে না, এমপি হওয়ার বাইরেও কিন্তু অনেক কাজ করার যায়, সুযোগ আছে। তো মানুষ আমার পর যে আস্থাটা রাখে, আমি সেই আস্থাটা রেখে সারাটা জীবন মাগুরা 2 আসনের মানুষের জন্য কাজ করে যেতে চাই, এটা আমার কমিটমেন্ট। আচ্ছা, আপনি যে সংগঠন করেন যুবদলের বিরুদ্ধে সারা দেশেই তো নানা রকম অভিযোগ আমরা শুনি। আপনারা অনেকের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছেন, আমরা দেখেছি। এটা নির্বাচনের আগেও হয়েছে, পরেও হয়েছে, এখনও চলছে। তো এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন, বা কতটুকু আপনারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন? আপনাকে বলি, আপনি যদি 20,000 লোকের মিছিল নিয়ে যান, মিছিল করার নিয়ম কি? মেন রাস্তা দিয়ে যাওয়া, তাই না? কিন্তু 20,000 লোক কি মেন রাস্তা দিয়ে যায়? যায় না। আয়ারল্যান্ডের উপরে কিন্তু কিছু লোক উঠে যায় না? ওঠে। শৃঙ্খলা অনেকেই মানে না। তাদেরকে আবার নামাইতে হয়, বলতে হয়। বা 20,000 লোককে একসাথে করে মনে করেন তাকায় দেখাও যায় না। সারা বাংলাদেশের যুব দলের লক্ষ লক্ষ নেতাকর্মী, সেখানে আপনি লক্ষ লক্ষ নেতাকর্মীর ভিতরে আপনি 4-5 জন 7 জন 10 জন খারাপ লোক, দুষ্টু লোক অস্বাভাবিক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষ একটা জায়গায় 100 লোকের ভিতরে 2 জন লোক বা 1 জন লোক খারাপ, মানুষ কিন্তু সেই লোকটাকে ফোকাস দিচ্ছে। বাট আর যে 98 জন বা 99 জন লোক ভালো রয়েছে, তাদেরকে কিন্তু ফোকাস দিচ্ছে না। এই যে 1% 2% লোক, এদেরকে কিন্তু জাতীয়তাবাদী যুবদল নিয়ন্ত্রণে আনার জন্য শাস্তিমূলক ব্যবস্থা করতেছে। আপনি কোনোদিন প্রেস লিস্টে দেখছেন, অন্য আদার্স কোনো সংগঠনের প্রেস লিস্টে দেখছেন যে বহিষ্কার করার সাথে সাথে আইন প্রয়োগকারী কর্মকর্তাদেরকে বলে দেওয়া হয় যে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করা হলো? এটাই হচ্ছে যুবদল, এটা জনাব তারেক রহমান সাহেবের যুবদল। এটা মনে করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমরা মহানগরে যারা দায়িত্বশীল নেতৃত্বে আছে, এটা আমরা শক্ত হাতে দমন করতেছি। আপনার যুবলীগ সহ XYZ যেসব যুব সংগঠন আছে, তাদের তুলনায় যুবদল অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। আমি তো মনে করেন এই যে আদার্স যে সংগঠন রয়েছে, তারা মনে করেন যুবদলের একটা ছেলে একটা লোককে একটা থাপ্পড় দিচ্ছে, এটা প্রকাশ্যে একটা থাপ্পড় দিচ্ছে, সেটা মনে করেন সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, যুবদল কিন্তু তাদেরকেও বহিষ্কার করে দিচ্ছে। কিন্তু অন্য অন্য সংগঠনগুলো আমি দেখলাম যে, আমি শরীরের স্ট্রাকচার বললাম না, আমি তাদের লেবাসটা বললাম না, তারা ধর্ষণ করতেছে, একটা মেয়েকে ধর্ষণ করতেছে, একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করতেছে। ধর্ষণের ব্যাপারটা তাদের বেলায় বেশি বলা হয়, দেখা যায়, কিন্তু তাদের কিন্তু সেই রকম কোনো সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়ার মতো আমরা দেখি না। কিন্তু যুবদল এটাতে 0 টলারেন্সে থাকে। তো যেখানে লক্ষ লক্ষ লোকের বসবাস, সেখানে 2-1 জন লোক এদিক ওদিক হবে, এটাই স্বাভাবিক। এটা যদি না হতো সেটাই অস্বাভাবিক। তো যেটা অস্বাভাবিক না, যেটা স্বাভাবিক, সেই স্বাভাবিকের ভিতর থেকেই তাদেরকে আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। আচ্ছা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার তো অনেক আশাবাদ নিয়ে এই সরকার গঠিত হয়েছে এবং 6 মাস অতিক্রান্ত করছে। আপনি যেহেতু তৃণমূলের রাজনীতি করেন, সাধারণ মানুষের সাথে আপনার নিবিড় যোগাযোগ আছে, সাধারণ মানুষের রিয়াকশন কি, কেমন চলছে সরকার, কি বলে? আপনি বিএনপির কর্মী না, সাধারণ মানুষের সাথে যোগাযোগের জায়গা থেকে। আমি সাধারণ একজন কর্মী, আমি সাধারণ মানুষই। আমি যদি বিএনপি নাও করি বা নাও করতাম, তাহলেও জনাব তারেক রহমান সাহেবকে মার্ক দিলে 100-তে 99 মার্ক দিতাম। ঠিক আছে? একজন তারেক রহমান সাহেব, তার কমিটমেন্ট হচ্ছে যে আমি মিথ্যা বলবো না, যতটুকু পারবো ততটুকু বলবো। এবং আমরা একটা হতদরিদ্র কান্ট্রি, এই কান্ট্রির থেকে মনে করেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, দেশটা একটা খুলাতে পরিণত হয়ে রয়েছে। সেই অবস্থাতে এত বড় একটা বিপ্লব ঘটলো, তারপরে মনে করেন 2 বছর মানে আওয়ামী লীগ তো সব লুটপাট করে নিয়েই গেছে, যা ছিল ভিটে মাটি সেটাও এই 2 বছরে মনে করেন বিক্রি হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে। সেই পরিস্থিতিতে জনাব তারেক রহমান সাহেব যে বাজার মূল্য নিয়ন্ত্রণে রেখেছে, এটা খুবই চমৎকার কারিশমেটিক নেতৃত্ব। আপনি দেখেন যে এই যে যুদ্ধের কারণে বিশ্বের তেলের যে সংকট দেখা দিল, এটা যদি জনাব তারেক রহমান সাহেব ছাড়া অন্য কোনো লোক হতো, তাহলে তেলের দাম মনে হয় 500-700 টাকায় লিটারে উঠাই দিত। কিন্তু উনি কিন্তু তেলের দাম মানে বাড়াইতেই চায় নাই। একটা পর্যায়ে দেশের মানুষ চাইছে যে তেলের দাম বাড়ুক, বেড়ে অন্তত তেল আনো।
তো তারেক রহমান সাহেব যদি হুট করে বাড়াই দিত তাহলে বলতো যে এই যে দেখেন আইসেই কিন্তু তেলের দাম বাড়াই দিয়েছে। তো উনি বোঝে যে আমাদের দেশের লোকরা পজিটিভ সাইডে নেগেটিভ সাইডটা বলতে পছন্দ করে বেশি। আমরা কিন্তু একই কালচারে বড় হয়েছি। আমার মনে হয়েছে যে উনি মানে আপনি দেখেন প্রধানমন্ত্রী, আগের দেশের প্রধানমন্ত্রী ছিল, তারা কোনোদিনই মানে সপ্তাহে মনে হয় 1-2 দিন অফিস করছে, বাসায় ফাইল সই করছে, এই করছে সেই করছে। জনাব তারেক রহমান সাহেব প্রত্যেক দিন 8টা থেকে 9টার ভিতরে অফিসে উপস্থিত হন এবং সবাইকে বাধ্য করেন। সব মন্ত্রীরা বাধ্য হন, সব সচিবরা বাধ্য হন, সব কর্মকর্তা কর্মচারীরা বাধ্য হন। তো আপনি যখন 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা বা 8 ঘন্টা কাজ করবেন, এই 12 ঘন্টা 8 ঘন্টা কাজ করলে দেশ কিন্তু পরিশ্রমের দিক বিবেচনা করে পরিশ্রম বেশি করলে কিন্তু উপার্জন বেশি হবে, এটাই স্বাভাবিক। তো সেখানে যদি আপনি 1 ঘন্টা কাজ করেন বা আধা ঘন্টা কাজ করেন বা সপ্তাহে আপনি 2 ঘন্টা কাজ করেন, তাহলে তো দেশ পিছিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তারেক রহমান সাহেব এইটাকে মাথায় রেখেই 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করার জন্য নেতাকর্মীদেরকে তাগিদ দিয়েছেন, কর্মকর্তা কর্মচারীদেরকে তাগিদ দিয়েছেন এবং উনি নিজেও খাল খনন সহ, কৃষিকাজ সহ, গাছ রোপণ সহ বিভিন্ন কর্মসূচিতে সশরীরে অ্যাটেন্ড করে রাত্রে একটু ঘুমোই আর খাওয়ার টাইম বাদে দেশের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। এরকম প্রধানমন্ত্রী বাংলাদেশে বিরল। আসছে কিনা জানি না, আসবে কিনা জানি না। ওনার বাবাও এরকম ছিলেন। হ্যাঁ, আমি তো আর ওনাকে দেখি না। আমি তো আমিও দেখি না, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে পড়েছি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে বোঝার চেষ্টা করেছি বিভিন্ন ওয়েতে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি, সে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব পথ চলেছি। জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীকে আমরা একদম কাছে থেকে দেখতেছি। এটা মনে করেন আমার কাছে একজন স্বপ্নের পুরুষ, মানে স্বপ্নের মতো একজন রাষ্ট্রনায়ক। আমি কিন্তু মানুষ এগুলাতে বলবে যে তেল মারার মতো কথাবার্তা বলতেছি, বিষয়টা এরকম না। আমি ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, এটা আমার চরিত্রের বৈশিষ্ট্য রয়েছে। আমি যদি কোনো কিছু খারাপ দেখতাম আমি সাথে সাথে বলে দিতাম। আচ্ছা, আপনি যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে দৌড়ানো নিয়ে অনেকে হাস্যরস করে, বিষয়টা আপনি কি কারণে করেন? দেখেন, আমি আজকেও সেটা বলতেছিলাম, এই কি কার্টুন টার্টুন বানাইছে তারেক রহমান সাহেবের গাড়ি নিয়ে। আমি তারেক রহমান সাহেবের গাড়ির পিছিয়ে দৌড়াবো, এটা স্বাভাবিক ব্যাপার। উনি আমার নেতা, ওনার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলে উনি আমাকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে পরিচালনা করার জন্য। তো উনি যখন রাস্তা দিয়ে যাবে, আমি তো হেঁটে হেঁটে ওনার গাড়ির পিছিয়ে যে এই নেতাকর্মীদেরকে দেখাইতে পারবো না। আমি তো ওনার গাড়ির সামনে দৌড়াইয়েই আমাকে দেখাইতে হবে যে এই যে এই বহর আপনার, এই বহর আপনার যুবদল, এই বহর আমাদের যুবদল, এই বহর আপনার নেতাকর্মী, এই বহর আপনার শক্তি, রাজপথের শক্তি। এটা তো আমি দেখাবো, এটা স্বাভাবিক ব্যাপার। আমি ছাড়াও কিন্তু অনেক লোক দৌড়াই, তাদেরকে নিয়ে বলে না, তারা মনে করে যে না, তাদেরকে ডিমোরালাইজ করার চেয়ে আগে নয়নকে ডিমোরালাইজ করতে হবে। আমি তো তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে দৌড়াই, কিন্তু যারা রিক্সার পিছনে স্বেচ্ছা কোয়ালিটির নেতাদের পিছনে দৌড়াই, সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় না। সব সংগঠনের নেতাদের পিছনেই সব সংগঠনের কর্মীরা দৌড়ায়, কিন্তু যারা নেতৃত্বকে ভয় পেয়ে ওই নেতৃত্বকে ডিমোরালাইজ করার জন্য মানসিকভাবে মনে করেন যাতে সে দুর্বল হয়ে যায় সেটা চেষ্টা করে। কিন্তু ওরা জানে না যে রবিউল ইসলাম নয়ন কিন্তু সমালোচনা এবং আলোচনা দুইটা নেওয়ার ক্যাপাসিটি রাখে শরীরে আপনার। আমি মনে করি যে আমাকে নিয়ে যদি 500 লোক সমালোচনা না করে প্রতিদিন, তাহলে আমি নেতা না। আমাকে নিয়ে 5,000 লোক আলোচনা করবে, 500 লোক সমালোচনা করবে, তাইলে তো আমি নেতা, তাইলে তো আমি রাজনীতিবিদ। আর আমাকে নিয়ে যদি সমালোচনা না করে, তাহলে আমি বুঝবো কিভাবে যে আমার ভুল কোথায়? আমি ওইটাকে অনেক পছন্দ করি। আমার সমালোচকদেরকে আমি শ্রদ্ধা করি। আপনিও ভাইরাল হতে চান আর কি? আমি ভাইরাল থাকতে চাই না। ভাইরাল কোনো শব্দ আমার হিস্টোরিতে আমার ওরকম, আমি হাজার বার মিডিয়ার সামনে মনে করেন, যখন মানুষ টিভি চ্যানেলই কয়েকটা, যখন মানুষ মনে করেন এই যে মজো সাংবাদিকদের আবির্ভাব হয় নাই, যখন মানুষ ফেসবুক চেনে না, যখন মানুষ এখন তো হোয়াটসঅ্যাপ আসছে, ইমো আসছে, ভাইবার আমরা প্রথম পাইছি, ভাইবার অনলাইন সোশ্যাল মিডিয়া, ভাইবারে কথা বলতাম। তার আগে সিটি সেলে মনে করতাম যে সিটি সেল নিরাপদ, তখনই আমরা মনে করেন আলোচনার শীর্ষে ছিলাম। আমাদেরকে নিয়ে বারবার
পুলিশ আমাদেরকে ধরে নিয়ে মিডিয়ার সামনে শো করে বুঝাইতে চাইতো যে এটা পুলিশের মানে ক্রেডিট, বিএনপির অমুককে ধরছি, এরকম একজন লোককে ধরছি। এটা 2012 সাল 13 সাল থেকে আমরা এরকম স্টাবলিশ। আমার কাছে পার্সোনালি ভাইরাল শব্দের কোনো বিষয় নেই। আমি তো চাই যে তোমরা বাবা থামো, আমাকে নিয়ে আলোচনা করো না, কিন্তু করে তারা মনে করে যে নয়নকে নিয়ে আলোচনা করে আমাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলে মনে করেন তার একটা ভিডিও বানায় ছাড়লে তার 1 মিলিয়ন 2 মিলিয়ন 5 মিলিয়ন ভিউ হচ্ছে। সে মনে করেন ব্যবসা করতেছে 1 মিলিয়নে কয় টাকা হয়, প্রায় 10-15 হাজার টাকা হয়। তো যদি 5 মিলিয়ন ভিউ হয় তাহলে মনে করেন যদি 10,000 টাকা করে হয় 50,000 টাকা। তো ও তো সারাদিন চেষ্টাই করবে যে আমি নয়নকে নিয়ে একটা ভিডিও বানাবো, ভিডিও বানায় পোস্ট করবো, এটা ভিউ হবে, আমার টাকা ইনকাম হবে। নেগেটিভ হলে বেশি ভিউ, নেগেটিভ হলে বেশি হয়। তো সেভাবে করে তারা টাকা কামানোর জন্যই আসলে নেগেটিভ ভিডিওগুলা বানায় ছাড়ে। আমার মনে হয় যে তাদের রুটির ব্যাপার, আচ্ছা ঠিক আছে, এটা তো বট বাহিনীর একটা পলিসি আছে, 100 আইডি 200 আইডি, এগুলো নিয়ে আমার কোনো হেডিক নেই। কে কি বললো তাতে নয়নের কিচ্ছু যায় আসে না। নয়ন সঠিক আছে কিনা, আমি যেরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, এরকম একজন লোক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলুক না যে আমি সৎ। আমি তো 500 টাকার চ্যালেঞ্জ ছুড়ছি, একজন লোক তো 500 টাকা এদিক ওদিক করতেই পারে। বাংলাদেশের যে